শতাব্দী আলু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা অন্যরকম আলুর দমের রেসিপি। এই রেসিপিটা হচ্ছে মানে একদম ইউনিক, আগের মানুষরা কীভাবে রান্না করতো। তো চলো শুরু করা যাক কীভাবে তৈরি করছি এটা। এই জন্য আমি প্রায় একই সাইজের কিছু আলু নিয়েছি। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা ব্যবহার করেছি, যেখানে ছিল দারচিনি, এলাচ, লং সব কিছু। এগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এটাও ভেজে নিচ্ছি একটু। তারপরে দিয়ে দিচ্ছি আপনার মরিচ বাটা। মরিচটা আদা থেতো করেছি। এরপর আদা রসুন দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপর দিয়ে দিব হলুদ। আর হলুদটাও আমি আমার স্বাদ মতো মানে পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা যতটুকু তরকারি নেবেন যতটুকু দিবেন তার উপর নির্ভর করবে। তারপরে আমি এগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো। মাখা মাখা যখন হবে তারপরে আলুগুলো দিয়েছি আমি। আর আলুগুলো দিতে দিতে বলি, এই আলুগুলো কিন্তু আমার দেশি আলু না, দেশি আলুর মতো যদিও দেখাচ্ছে। আর দিয়ে দিলাম মরিচ বাটা, এটা ঝাল মরিচ। এই মরিচটা কিন্তু ভীষণই ঝাল, একটু দিলেই অনেক ঝাল হয়, কি বলে কারেন্ট মরিচ এগুলো। আর এই আলুটা না অনেক বেশি নরম, এই জন্য আমি চিড়ে দেইনি বা একটু থেতলেও দেইনি। জল দিলে খুব সহজেই গলে যায়, তাই আমি গোটা গোটা রেখেছি। এরপর একটু আমি জল দিয়েছি, অল্প জল দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এই দেখুন আমি ঢাকনা খুলে দিলাম। আর দেখুন কীরকম ফুটতেছে, আর অনেক সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু খুব সহজে সেদ্ধ হয় এই আলুটা। এরপর আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা এখন লোতে রেখে রেখে আলুটা কষাতে হবে। দিলাম রসুনের কোয়া, রসুন কোয়া দিয়ে আমি আরও নেড়ে নেব। আপনারা চাইলে গোটা রসুন দিতে পারেন। এরপরে আমি এটা কষিয়ে নেব। আর বলি, এই যে আলুটা যত ভালো কষানো হবে এই তরকারিটার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এভাবে আমি কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে এক পর্যায়ে অনেক সুন্দর কালার চলে আসবে দেখুন। আর বললাম ওই যে চুলার আঁচটা কিন্তু খুবই লোতে রাখবেন, কারণ লোতে রেখে এটা কষাতে হবে। একেবারে মাংস রান্না করার প্রসেস, আমরা যেমন মাংস রসিয়ে কষিয়ে রান্না করি সেভাবেই কিন্তু রসিয়ে কষিয়ে রান্না করতে হবে। এভাবে আমি কষাচ্ছি, দেখুন একটু হাতে সময় নিয়েই এটা কষাতে হয়। তারপরে এই যে দেখুন কষাতে কষাতে কিরকম কালারটা চলে আসছে আমার। এভাবে আমি কষিয়ে নিচ্ছি, একটু কষাবেন আর একটুখানি রাখবেন, আবার একটু নেড়ে নেবেন, এটাই মেন কাজ। এরপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, যেগুলোর আমি মাথাটা একটুখানি চিড়ে দিয়েছি। আর এ পর্যায়ে একটুখানি সামান্য জল দিলাম, যাতে ওই যে পেঁয়াজ টেয়াজগুলো পুড়ে না যায়। এইখানে আপনারা কষানোর সময় জল যোগ করতে পারেন, সেটা খুবই সামান্য পরিমাণ। বেশি জল দিয়ে কষালে আবার আলুটা কষা হবে না আর তরকারির টেস্ট আসবে না, তাই আপনারা কষানোর সময় দুই একবার সামান্য পরিমাণ জল দিতে পারেন। আর এই জলটা দেওয়ার পরে দেখুন মাখা মাখা হয়ে গেছে, জলটা আবারও কিন্তু শুকিয়ে গেছে আগের মতো। আর সুন্দর কিন্তু কালার চলে আসছে নিচের দিকে পেঁয়াজগুলো দেখুন। আর এগুলো একেবারে আলুর সঙ্গে যে দেখুন মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এই যে মাখা মাখা হয়ে গেছে, তাতে বুঝতে হবে যে হ্যাঁ আপনার আলু কষানোটা অনেকটাই হয়ে গেছে। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। আর এই সামান্য জলটা এই জন্য দিলাম যে আমি এর পর্যায়ে দিয়ে দিব এখানে মশলা। এই মশলাটা আমি আপনারা ঘরে তৈরি মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে যে মশলাটা ব্যবহার করছি সেটা রাঁধুনি যে মুরগির মশলা আছে সেই মশলাটা দিয়েছি। আপনারা চাইলে ঘরে তৈরি মশলা দিতে পারেন, তবে এই তরকারিতে এই মশলাটাই বেশি টেস্ট এনে দেয়। দেখুন আমি সুন্দর করে মশলাটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর তরকারিটা মাখা মাখা হয়েছে দেখেছেন, একেবারে গায়ের সঙ্গে
মাখা মাখা হয়ে আছে পেঁয়াজ টেয়াজের গ্রেভিগুলো। এই যে দেখুন কি সুন্দর ফুটতেছে। এই যে মাখা মাখা আলু। এই পর্যায়েও হচ্ছে সাবধানেই হচ্ছে চুলার আঁচটা আমি কিন্তু লোতে রেখেছি, তারপরে দেখুন যে কি সুন্দর করে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে। তেলগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন কীরকম হচ্ছে ফুটতেছে। আর তারপরে আরেকটু কষিয়ে নেওয়ার পরে আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফাইনাল জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন, একটু একটু করে জল দিচ্ছি যাতে বেশি না হয়ে যায়। আর বলি এই রান্নাতে অনেক বেশি ঝোল করলে ভালো লাগবে না, মানে গামাখা হলেই ভালো করবে, মাখা মাখা। এই জন্য আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। আর তরকারিতে একবারেই জল অ্যাড করলে হয় কি তরকারিটা একেবারে ঠান্ডার মধ্যে পড়ে যায়, তাই আমি কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করি তরকারিতে। এই যে দেখুন তরকারিটা আমার হচ্ছে মানে ফুটে আসতেছে। এরপরে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। দেখুন কি সুন্দর ফুটে আসছে, আর দিয়ে দিলাম ধনেপাতা। দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে নিব যাতে ধনেপাতাটা হচ্ছে ভালো করে তরকারির সঙ্গে মিশে যায়। আর এই ধনেপাতাটা কিন্তু হচ্ছে অপশনাল, মানে যদি আপনাদের কাছে না থাকে আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়েছি। আর সত্যি কথা বলতে শীতের ধনেপাতা কিন্তু দারুণ টেস্ট বাড়িয়ে দেয় তরকারির। এই তরকারিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু মানে রসটা শুকিয়ে যাবে, তাই আমি আমার পরিমাণ মতো জলটা উঠিয়ে নিচ্ছি বা ঝোলটা উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটাও উঠিয়ে নেবেন। দেখুন হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা। এ পর্যায়ে তরকারিটার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর হচ্ছে বেড়ে নিব। এরপরে এই যে আমি বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।